একটা ভালো নেই, এটা আপনারা জানেন, কারণ আমাকে কে বয়স হয়েছে, দিন অনেকগুলো অসুখ আছে, আমি মাঝে মাঝে চিকিৎসার জন্য বাইরে যেতে হয়, দেশেও চিকিৎসার মধ্যে মাঝে হাসপাতালে ভর্তি হতে হয়। তারপরেও আপনার দায়িত্ববোধ থেকে সবসময় রাজনীতির সঙ্গেই থাকার চেষ্টা করি। জি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করার পর আপনি বলেছেন যে আপনি সন্তুষ্ট নন। অন্যদিকে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ নিয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে। যখন আমাদের ডায়ালগটা শেষ হয়েছে মনে হয়েছে ওনাদের মনে যে প্রশ্ন ছিল তার অনেকগুলো উত্তর ওনারা পেয়েছেন। ফখরুল ভাইয়ের কাছে অন্যরকম মনে হতে পারে। সরকার কি আসলে বিএনপির অসন্তোষ বুঝতে পারেনি, বা বৈঠকের ভিতরে আপনারা কেমন আচরণ করেছেন যে আপনাদেরকে আসলে হ্যাপি মনে হয়েছে সরকারের কাছে? আমি ঠিক জানি না যে ওনারা কীভাবে বিষয়টাকে নিয়েছেন, তবে আমরা সবসময় যে চেষ্টাটা করি যে সরকারের সঙ্গে একটা সম্পর্ক যেন সব সময় থাকে, এবং সেটা একটা আপনার কনজেনিয়াল একটা সম্পর্ক থাকে, একটা সৌহার্দ্যমূলক সম্পর্ক থাকে, কথা বলার সুযোগ যেন সবসময় থাকে, সেই বিষয়টা আমরা সবসময় রক্ষা করতে চাই। তবে যে খুব পরিষ্কারভাবে আমি যেটা বলেছি যে আমরা সেই সভাতে আমরা সন্তুষ্ট হতে পারিনি। তার প্রধান কারণ হচ্ছে যে আমরা যে জিনিসটা প্রথম থেকে বলে আসছি যে আমরা নির্বাচনের একটা রোড ম্যাপ চাই। আমরা কিন্তু নির্বাচনের সুস্পষ্ট তারিখ, সময়ের কথা বলিনি, বরঞ্চ আমরা অতীতে যেটা বলে এসেছিলাম যে আপনার একটা যৌক্তিক সময় কথা। কিন্তু ওই রোড ম্যাপ বিষয়টা আমরা এই জন্য জোর দিচ্ছিলাম যে তাহলে দেশের মানুষের মধ্যে একটা আস্থা আসবে যে একটা নির্বাচন হতে যাচ্ছে, হবে, এবং জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা আসবে। এবং যে বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে, এবং দেশে আলোচনার প্রধান বিষয় হচ্ছে সংস্কার। আপনার এই সংস্কারের ব্যাপারে আমরা কিন্তু অনেক আগেও বলেছি, এখনও বলছি যে আমরাই প্রথম সংস্কারের কথা তুলেছি। আমরা 2016 সালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি ভিশন 2030-তে তিনি একদম পুরো সংস্কারের কথা বলেছেন। একইভাবে আমরা 2021 সালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব 27 দফা, পরবর্তীকালে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করছিলেন তাদের সকলের সঙ্গে কথা বলে আলোচনা করে আমরা 31 দফা আমরা 22 সালে আমরা দিয়েছি। সুতরাং সংস্কারের ব্যাপারে কিন্তু যে অপপ্রচারটা করা হয় এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক। আমরা সংস্কার চাই, অবশ্যই চাই, এবং আমরা মনে করি যে বর্তমান যে আওয়ামী লীগ সরকার অর্থাৎ ফ্যাসিস্ট সরকার যে রাষ্ট্রকে ধ্বংস করে দিয়ে গেছে, প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, সেগুলোকে আবার নতুন করে একটা সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনার মধ্য দিয়ে নিয়ে আসা দরকার পরিবর্তিত পরিস্থিতিতে। জি জি, কিন্তু নির্বাচনটা হচ্ছে একটা অত্যন্ত জরুরি বিষয় এই জন্যে যে আমরা মনে করি যে একটা নির্বাচিত সরকার, নির্বাচিত প্রতিনিধি, পার্লামেন্ট একটা দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। সংস্কারের ব্যাপারে তো আমরা পরিষ্কার বলেছি যে সংস্কার যেগুলো আমরা সবাই একমত হব, সেই একমত হওয়া সংস্কারগুলো হবে, অন্যগুলোর একটা চার্টার, সেগুলোর একটা চার্টার তৈরি হবে, এবং অন্যগুলোরও কমিটমেন্ট তৈরি হবে যে সেগুলো আপনার নির্বাচিত সরকার তারা সেটা বাস্তবায়িত করবেন। তো এই ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝির অবকাশ নেই। সমস্যাটা হচ্ছে আমরা বারবার করে বলছি যে আমরা একটা রোড ম্যাপ চাচ্ছি, অর্থাৎ কখন নির্বাচনটা হবে, কবে হবে, কোথা থেকে হবে, কবে আমরা শিডিউল ঘোষণা করা হবে, সেই বিষয়গুলো সুনিশ্চিতভাবে আমরা তাদের কাছে চেয়েছি। আমরা একটা চিঠি লিখিতভাবে দিয়েছি, সুতরাং সেখানে বিভ্রান্তির কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। তো সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি, যে কারণে আমরা যখন প্রধান উপদেষ্টার কাছ থেকে সেই সময় সুনির্দিষ্ট রোড ম্যাপের কোনো আপনার আমরা কথা পাইনি এবং আমাদের প্রত্যাশা পূরণ হয়নি, সে কারণেই আমি খুব স্পষ্ট করে বলেছি যে আমি সন্তুষ্ট নই। জি, তার মানে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আপনারা জাতীয় নির্বাচনের সময়, তারিখ বা সুনির্দিষ্ট একটা রোড ম্যাপের আশা করেছিলেন, সেটা না পেয়ে অসন্তুষ্ট হয়েছেন। কিন্তু প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা নিয়ে প্রথম থেকে কিন্তু একই কথা বলে আসছেন। তিনি বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা। তিনি দেশে বলেছেন, বিদেশে বলেছেন, নানান গণমাধ্যমে বলেছেন। কিন্তু
আপনারা বা বিএনপি ৭ই অগস্ট সমাবেশ করে দাবি তুলেছিলেন যে ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, তারপর ৬ মাসের কথা আমরা শুনতে পেয়েছি, এরপরে বলেছেন যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন, এখন আপনারা বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, নইলে অস্থিরতা সৃষ্টি হতে পারে। মানে নির্বাচনের সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টাকে বরাবরই আমরা একই টাইম ফ্রেমের কথা বলতে শুনছি, কিন্তু বিএনপিকে বিভিন্ন রকম টাইম ফ্রেমের কথা বলতে শুনছি। তাহলে প্রধান উপদেষ্টা তার কমিটমেন্টে টাইম ফ্রেমটাকে আপনারা একই রকম মনে করি না, একই রকম মনে করি না এই জন্য যে আপনার ডিসেম্বর থেকে জুন 6 মাস সময়, সুতরাং এটা কোনো সুনির্দিষ্ট সময় হলো না। আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে একটা সুনির্দিষ্ট সময়। এটাও যদি ডিসেম্বর থেকে জুন উনি বলেন, লেট হিম স্পিক আউট এক্স্যাক্ট থিং, যে ওই 6 মাসটাই বলুক না কেন, উনি সেটাও উনি বলছেন না, বলেননি, যার ফলে আমাদের মধ্যে সেই হতাশার সৃষ্টি হয়েছে, আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। আর আপনারা যে কথা বলছেন যে আমরা বারবার নির্বাচনের কথা বলছি, নির্বাচনের কথা তো আমরা বলবো, কারণ আমরা যে দল, আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক ক্ষমতায় যাওয়ার দল, ওটাই আমরা বিশ্বাস করি, দ্যাট ইজ আওয়ার পলিটিক্যাল কনভিকশন। এবং আমরা সেই কারণেই মনে করি যে যখন দ্যার ইজ এ ভ্যাকুয়াম, যখন একটা শূন্যতার সৃষ্টি হয়, কোনো সরকার থাকে না, তখন দেশের ক্রাইসিসগুলো বাড়তে থাকে, ইনস্টিটিউশনগুলো ভেঙে পড়তে থাকে, কোনো চেইন অফ কমান্ড থাকে না, কোনো নেতৃত্ব থাকে না, এমনকি যে কনস্টিটিউশনাল বডিগুলো আছে তারা পর্যন্ত মনে করে যে তারা অভিভাবকহীন হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা হালকা করে দেখার তো কোনো সুযোগ নেই। সেই কারণেই একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে, যেহেতু আমরা অতীতেও আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিলাম, আমরা যেহেতু অনেক সংস্কারের সঙ্গে জড়িত ছিলাম, আমরা যেহেতু অনেক ঘাত প্রতিঘাত অতিক্রম করে দীর্ঘ 15 বছর সংগ্রাম লড়াই করে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই পর্যায়ে এসেছি, তো সেই দায়িত্বশীল ভূমিকা থেকে আমরা এই কথাগুলো বলছি। এটাকে ভুল বোঝার কোনো কারণ নেই, বা এটাকে আমাদের শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা, এটাই কথাটা ভাবার কোনো কারণ নেই। ক্ষমতায় তো নির্বাচন হলে অন্য দলও যেতে পারে, এটা তো একটা আপনার এই কথা না যে বিএনপি ক্ষমতায় যাবে। ডিসেম্বরে যদি নির্বাচন না হয় তাহলে আসলে দেশের যে অবস্থা হবে, সেই অবস্থায় বিএনপি আসলে কি করবে? না, আমরা তো সেদিনই উত্তরটা দিয়েছি যে আমরা আমাদের যে দলগুলো আছে, আমাদের যাদের সঙ্গে আমরা আন্দোলন করেছি, তাদের সঙ্গে আমরা আলোচনা ইতিমধ্যে শুরু করেছি। আমরা আমাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মতামত নিচ্ছি, সেই মতামতের ভিত্তিতে জনগণের সঙ্গে একটা তাদের মতামতের ভিত্তিতে যেটা করণীয় দরকার সেটা আমরা করব। বর্তমান সরকারকে অনির্বাচিত বলেন আপনাদের দলের কেউ কেউ, এবং সরকারের সংস্কারের এখতিয়ার নিয়েও প্রশ্ন তোলেন। সরাসরি আপনাদের দলের নাম উল্লেখ না করলে এর জবাব দিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেছেন, আমরা যে অনির্বাচিত এ কথা বলল কে? যারা নতুন বাংলাদেশের জন্য পরিবর্তন এনে দিয়েছে তারাই রাষ্ট্র সরকার গঠন করেছে, কাজেই সরকারের দায়িত্ব হলো তাদের চাহিদা মেটানো। মানে অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্ররা, এমনকি আপনারাও আসলে এই সরকারকে সমর্থন করেন। এখন এই সরকারকে অনির্বাচিত বলা এবং তাদের তরফ থেকে যে ব্যাখ্যা এসেছে সেটা নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। দেখুন, এই ব্যাপারটা আমি খুব বেশি কথা বলতে চাই না এটা নিয়ে, তবে এটা তো আপনার অত্যন্ত সত্য, দিবালোকের মতো সত্য, যে এই সরকার আমাদের জনগণের আপনার প্রস্তাবনার মধ্য দিয়ে, মনোনয়নের মধ্য দিয়ে তারা এসেছেন। আমরা একটা জায়গায় সমঝোতা হয়ে তারা এসছে, এবং তাদেরকে নিয়ে আসা হয়েছে এই কারণে যে আপনার এই যে শূন্যতা আছে সেই শূন্যতা পূরণ করে সরকার পরিচালনা করবেন, যে রেগুলার বিষয়গুলো আছে, এবং একটি নির্বাচনের ব্যবস্থা করবেন, যে নির্বাচনের মধ্য দিয়ে একটি পার্লামেন্ট গঠিত হবে, জনপ্রতিনিধিরা আসবেন, তারা দেশের বাকি সমস্যাগুলো সমাধান করবেন, বিষয় করে সংবিধানের বিষয়গুলো করবেন, অন্যান্য যে বিষয়গুলো আছেন সে বিষয়গুলো, তারা যে সংস্কারের কথা আসছে সে সংস্কারগুলো, এটা সম্পূর্ণ পার্লামেন্টেই সিদ্ধান্ত হবে বলে আমরা বিশ্বাস করি। জি, আপনারা সংস্কারের পক্ষে, আপনারা সংস্কারের রূপরেখা আগেই ঘোষণা দিয়েছেন, আপনাদের 31 দফার কথা আমরা শুনি। সংস্কার যদি দেশ, রাষ্ট্র, মানুষের কল্যাণে হয়, সেটা নির্বাচনের আগে হলেই কি আর পরে হলেই কি? মানে এতে বিএনপির তো কোনো জোর আপত্তি থাকার কথা না, যদি এই সরকার মনে করে যে তারা লেজিটিমেসির প্রশ্ন আছে। এখানে অবশ্যই একটা লেজিটিমেসির প্রশ্ন আছে। এখানে তো রাষ্ট্র, তো আপনার একটা রাষ্ট্র অবশ্যই
তার তার বিষয়গুলোকে আপনাকে ওইভাবে দেখতে হবে। তার তো কোনো আপনার আমার একটা তৈরি করা থিয়েটার নয়, বা তৈরি করা একটা নাটক নয়, বা ফুটবল খেলা নয়। এর কতগুলো সেট বিষয় আছে যেগুলো গোটা জনগণ সেই দায়িত্ব অর্পণ করেছে। তো সেখানে খুব পরিষ্কার করে ব্যাপারটা বলা, আমরা মনে করি যে সংস্কার অবশ্যই আমরা চাই, তবে সেই সংস্কার অবশ্যই পার্লামেন্ট অর্থাৎ জনপ্রতিনিধিদের দ্বারা সেটা আপনার অ্যাপ্রুভ হতে হবে। আর সমস্ত রাজনৈতিক দলগুলোতে যেগুলো একমত হবে সেগুলোতে তো আমরা একমত আছি, আমরা সেটা বারবার বলছি যে সেখানে একটা চার্টার তৈরি হতে পারে, সেটাকে আমরা সবাই সমর্থন করি, অবশ্যই করব। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, আলোচনার মধ্য দিয়ে আমাদের লক্ষ্য হলো একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। আমরা দেখেছি গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে, শুধু তাই নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে। আপনার কি মনে হয় যে জাতীয় সনদ তৈরি হলেই তা বাস্তবায়ন হবে, মানে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ বন্ধ এই হবে? বিষয়টা ডক্টর আলী রিয়াজ তো আপনার রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক এবং তিনি অত্যন্ত বিজ্ঞ মানুষ, একজন পণ্ডিত মানুষ। তিনি বলেছেন নিশ্চয়ই সেটা আপনার আমাদেরকে সেটা প্রণিধানযোগ্য। একই সঙ্গে আমাদের এই দীর্ঘ অভিজ্ঞতা আপনার পৃথিবীর বিভিন্ন রাজনৈতিক উত্থান পতন, আপনার একটি ব্যবস্থার উত্থান পতনের ধারণা যেটা আমাদের তৈরি হয়েছে। আপনারা দেখুন, আমরা একসময় সমাজতন্ত্র, সোভিয়েত ইউনিয়ন তৈরি হলো, সেই সমাজতন্ত্র ভেঙে চুরমার হয়ে গেছে, সোভিয়েত ইউনিয়ন অন্যভাবে অন্য ব্যবস্থা সেখানে এসছে। আজকে পৃথিবীর ব্যবস্থাগুলোতেও এই যারা আপনার গণতন্ত্রে বিশ্বাস করে সেই রাষ্ট্রগুলোতেও আজকাল অনেক রকম চিন্তাভাবনা, নতুন করে চিন্তাভাবনা আসছে। আজকে সেদিন আমরা যখন একসাথে আপনার জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বসলাম, আপনার এই সংস্কারের প্রধানরা ছিলেন, সেখানে রাজনৈতিক দলের অনেক প্রধানরা ছিলেন, সেখানে তিনি বললেন যে গণতন্ত্রের খুব দুর্দিন যাচ্ছে, গণতন্ত্র এখন নিচের দিকে, ডিকেইং, এবং তারপরেও গণতন্ত্রই হচ্ছে একটা উত্তম ব্যবস্থা। এই বিষয়গুলো কিন্তু আপনার আপেক্ষিক, রিলেটিভ, ওই বিতর্কে আমরা যেতে চাই না। আমাদের বাংলাদেশের জন্য যেটা আমরা সবচেয়ে বেশি উপযোগী মনে করি সেটা আলোচনার মধ্যে দিয়ে আমরা আনতে পারবো। এবং আমি দেখছি যে প্রক্রিয়া চলছে, সে প্রক্রিয়ার মধ্যে দিয়ে অবশ্যই আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছতে পারবো যেটা পার্মানেন্টলি, মানে আপনি 1000 ইয়ার্স না হোক, 100 ইয়ার্স না হোক, অন্তত 50-60 বছরের জন্য আমরা একটা জায়গা গিয়ে পৌঁছতে পারবো। কারণ নাথিং ইজ সার্টেন। প্রতি মুহূর্তে যখনই আপনার এই সময় বদলায়, জিওপলিটিক্স বদলায়, প্রযুক্তি বদলায়, তখনই আপনার কিন্তু রাজনৈতিক চিন্তা ভাবনাগুলো বদলায়, মানুষের মন মানসিকতা বদলায়। জি, আপনি বলছেন যে সময়ের সাথে আসলে সকলের বা জনগণের মাইন্ডসেট চেঞ্জ হয় সময়ের সাথে, প্রেক্ষাপটের সাথে। যদি মাইন্ডসেট চেঞ্জই হয়, তাহলে একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না বলে সংস্কার কমিশন যে প্রস্তাব করেছে, এ নিয়ে বিএনপি আপত্তি জানিয়েছে। আমরা আগে দেখেছি এমন হতো যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা, দলীয় প্রধানের পদে, কিন্তু এখন তো দিন বদলেছে, মানুষের মাইন্ডসেটও নিশ্চয়ই বদলেছে। আপনারা বলছেন যে এটি রাজনৈতিক দলের নিজেদের সিদ্ধান্ত, এই ব্যাপারে পরিবর্তন বা সংস্কারের প্রয়োজন নেই। কেন এমনটা বলছেন? কে বলছে? বিএনপি বলছে। জি, আমরা তো সব কথাগুলো বলেছি যে আমরা পার্লামেন্টে দিতে চাই। জি, আমরা আমাদের সমস্ত বিষয়গুলো, আমরা যে প্রস্তাবগুলো দিচ্ছি, অন্যান্য যে প্রস্তাবগুলো আসছে, যেগুলো একমত হয়ে যাব, সে একমত হয়ে যাওয়াগুলোতে তো আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যেটা একমত হব না, লেট ইট গো টু দ্য পার্লামেন্ট। এটা দলীয় সংস্কারের বিষয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি দলীয় সংস্কারের কথা, যেটা একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে থাকতে পারবে না, সেটাকে আপনারা রাজনৈতিক দলের নিজেদের সিদ্ধান্ত বলছেন। কিন্তু আমি আপনার প্রশ্নটা আরেকবার আপনি রিপিট করবেন কেন? জি, আমি আবার বলছি, একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না বলে সংস্কার কমিশন একটি প্রস্তাব করেছে। এটা নিয়ে বিএনপি আপত্তি জানিয়েছে এবং বিএনপির তরফ থেকে বলা হয়েছে এটি রাজনৈতিক দলের নিজেদের সিদ্ধান্ত, এ বিষয়ে পরিবর্তন বা সংস্কারের প্রয়োজন নেই। হ্যাঁ, বলতে একেবারে কি কথাটা কি বেঠিক? রাজনৈতিক আপনার যদি জনগণ এটা মেনে নেয় যে না, এটা আপনার পার্লামেন্টে আপনার কনস্টিটিউশন লিপিবদ্ধ থাকতে হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটা তো আমার সিদ্ধান্ত। আমি যখন ইলেকশনে জিতবো, আমার সিদ্ধান্ত হবে যে আমি কাকে আমার প্রধান করব, কাকে আমি প্রধানমন্ত্রী করব,
সেটা তো আমার থাকবে। ওইটা ওই স্বাধীনতা তো আমার থাকা উচিত, রাজনৈতিক দলের সেই স্বাধীনতা থাকা উচিত। হ্যাঁ, আমরা আলোচনার ভিত্তিতে এগুলো যদি পরিবর্তন করতে হয়, সেটা পার্লামেন্টে গিয়ে আমরা অবশ্যই করতে পারি। জি, এক ব্যক্তির জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এমন প্রস্তাবের সাথে আপনাদের অবস্থানের পার্থক্য আছে। আপনারা বলছেন পরপর দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে না কেউ। আপনারা কি এই অবস্থানেই এখনো আছেন? আমরা তো ওটা দিয়ে দিয়েছি আপনার কমিশনের কাছে, তো ওখানেই আছি। কিন্তু এই সব কিছুগুলো তো নির্ভর করবে আপনার যখন এটা পার্লামেন্টে যাবে, সেই পার্লামেন্টে যাওয়ার পরে পার্লামেন্ট যদি সেটা একমত হয়, তাহলে নিশ্চয়ই সেটা থাকবে। যদি পরিবর্তন আনতে হয়, পরিবর্তন আনা যাবে। এইগুলোকে আমি আপনার খুব বড় ইস্যু হিসেবে দেখি না। দিস ইস্যুজ আর নট মেজর ইস্যুস। মেজর ইস্যুটা হচ্ছে যে আমাদের এখন এই মুহূর্তে গণতন্ত্রে ফেরা উচিত। আমরা এখনও কিন্তু গণতন্ত্রে ফিরিনি। আপনি এখন লক্ষ্য করছি আমরা যে আমাদের গভর্নেন্সটা কিন্তু আমরা এখন এস্টাবলিশ করতে পারিনি। আমাদের ল অ্যান্ড সিচুয়েশন আমরা এখনো সেভাবে এস্টাবলিশ করতে পারিনি। আমাদের যে শিক্ষা ব্যবস্থা অর্থাৎ ইউনিভার্সিটিগুলো, কলেজগুলো, এখনও সেখানে অস্থিরতা বিরাজ করছে। আমরা সেগুলো সেই জায়গায় আসতে পারিনি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ফেল করেছে। তো এই জিনিসগুলোর জন্যই তো আপনার একটা ইলেকটেড গভর্নমেন্ট দরকার। ফর হাউ লং এদেশের মানুষ আপনার এই তাদের ন্যূনতম যে বিষয়গুলো আছে, চাহিদাগুলো আছে, সেগুলোর জন্য তারা আপনার এই ভোগান্তির মধ্যে থাকবে। এটা আপনার শুরু হওয়া উচিত। এবং আপনার সবচেয়ে বড় জিনিস হয়ে দাঁড়িয়েছে, আপনার যেটা আপনিও জানেন, আমরা জানি, সবাই জানি, ব্যবসায়ীরা যারা ইনভেস্ট করে, বিনিয়োগ করে, তারা বলছে যে একটা নির্বাচিত সরকার ছাড়া তো আমরা আমরা তো ইনভেস্ট করতে সাহস পাচ্ছি না। বাইরের জন্য যে এত বড় একটা সামিট আসলো আপনার হলো এখানে দেশের মধ্যে, অনেকে আসলেন, কয়টা ইনভেস্টমেন্ট হয়েছে? ভেতরের খবর আমরা যতটুকু জানি যে তারাও একই কথা বলছেন যে নির্বাচিত সরকার ছাড়া ইনভেস্টমেন্ট আমাদের পক্ষে ইটস ডিফিকাল্ট। আমি পুরো বিষয়টাকে নেগেটিভভাবে নিতে চাই না, আমি নিতে চাই এগুলোকে পজিটিভভাবে। আমাদের মধ্যে আপনার মতভেদ থাকবে এবং গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে কিন্তু আপনার বহুমত। এই বহুমতকে নিয়েই আমাদেরকে এগোতে হবে। আমি সব কিছু একই হয়ে যাব, একরকম হবে, তাহলে তো আপনার বাকশালী হয়ে গেল। তাহলে অন্যান্য আমার আর সেই বহু দলের বহু মতের সেই বিষয়টার দরকারটা কি? শত ফুলকে আমরা ফুটতে দিলাম কোথায়? তো এই জায়গাগুলোতে একটু আসতে হবে। আমাদের মধ্যে কিছু কিছু বিদ্বান ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, তারা এখন বেশ জনগণের সামনে অনেকগুলো প্রস্তাব তুলে ধরছেন। আমি সেগুলোকে স্বাগত জানাই। আলোচনা হওয়া উচিত, তর্ক হওয়া উচিত, কিন্তু এই দেশের জনগণ সে কোনটা গ্রহণ করবে এটা তার উপরে নির্ভর করা উচিত। আমি খুব পণ্ডিত ব্যক্তি, বিদ্বান ব্যক্তি, আমি একটা কথা বলে দিলাম, আর আমার গ্রামের সেই কৃষক সেটাকে মেনে নিল, বা আপনার গার্মেন্টসের সেই মেয়েটা সেটা তার সঙ্গে একমত হলো, এটা তো নাও হতে পারে। সুতরাং দ্য বেস্ট থিং ইজ গিভ ইট টু দেম। তাদের কাছে দিন, তারা কোনটা মানবে না মানবে দ্যাট উইল বি ডিসাইডেড বাই দেম, এবং সেভাবেই আসবে। জি, রাজনৈতিক দলের ভেতরে গণতন্ত্র চর্চাও তো খুব জরুরি, কারণ আপনি বলছেন নির্বাচন যেমন জরুরি, নির্বাচনের পরে যে দলটির হাতে ক্ষমতা থাকবে, আপনার সঙ্গে আমার কোনো দ্বিমত নেই। জি, খুবই জরুরি। জি, আমি একটু কিছু স্পেসিফিক জায়গার কথা বলছি, যেটা রাজনৈতিক দলের ভেতরে গণতন্ত্র নিশ্চিত করার জন্য এবং আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা ও সততা বাড়াতে আইন পরিবর্তনের প্রস্তাব করেছে অন্তর্বর্তী সরকার গঠিত দুটি কমিশন। এর মধ্যে নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ হলো দলের কেন্দ্রীয় ও স্থানীয় কমিটির নেতা নির্বাচন করা উচিত সাধারণ সদস্যদের গোপন ব্যালটে ভোটের মাধ্যমে। জাতীয় নির্বাচনের প্রার্থী মনোনয়নের ক্ষেত্রেও একইভাবে 3 সদস্যের প্যানেল গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে। অপরদিকে রাজনৈতিক দলগুলোর তহবিলের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য নির্বাচন আইনে পরিবর্তনের প্রস্তাব করেছে দুর্নীতি দমন কমিশন, কমিশন। সবগুলো দল রাষ্ট্রের সংস্কার নিয়ে সোচ্চার, কিন্তু নিজ নিজ দলের সংস্কার নিয়ে কারো কোনো তৎপরতা আসলে তেমন কিন্তু চোখে পড়ছে না। মানে রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চা না হলে তারা ক্ষমতায় গিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে কি করে গণতন্ত্রের চর্চা কথাটার সঙ্গে একমত নই। উইথ ডিউ রেসপেক্ট টু ইউ, আমি একমত নই। কারণ আমরা প্রতি মুহূর্তে, প্রতিদিন আমরা আমাদের সম্মেলন হচ্ছে আপনার ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, পৌরসভা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, এবং সেখানে গোপন ব্যালটের মধ্যে দিয়েই আপনার নেতা নির্বাচিত হচ্ছে। আপনি দয়া করে একটু ভালোভাবে আপনাদের যারা রিপোর্টার আছেন তাদের কাছ থেকে সেই খবরগুলো নেন, ডিস্ট্রিক্টের রিপোর্টারের কাছ থেকে খবরগুলো নেন, তারই আপনি জানতে পারেন। এই গতকালই আপনার পঞ্চগড় জেলার বোদা থানা বলে একটা থানা আছে, উপজেলা আছে,
সেখানে আপনার সিক্রেট ব্যালটে আপনার কাউন্সিল হলো, ইলেকশন হলো এবং নেতা নির্বাচিত হলো। আমার জেলার আমরা আগামী মাসে আমরা আপনার কাউন্সিল করতে যাচ্ছি, প্রত্যেকটা ওয়ার্ড থেকে উঠে এসে আমরা নির্বাচন করব। সুতরাং এই যে ইনফরমেশন যেটা আপনাদের কাছে আছে, আমার মনে হয় এটা আপনাদের আরো ভালো করে একটু দেখা উচিত যে হাউ ফার দিস ইজ ট্রু। জি, তার মানে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা প্রেস রিলিজের মাধ্যমে যে কমিটি প্রকাশের ঘটনাটা দেখি, তার পেছনে গোপন ব্যালট দিয়ে আপনারা আসলে কমিটিগুলো করেন? ম্যাক্সিমাম কেস, সব কেস বলবো না, কতগুলো কেস আছে যেগুলো হয়তো আপনার কমিটি তৈরি করে দেওয়া হয়, কিন্তু কাউন্সিল হয়, কাউন্সিল হয় সেখানে স্বচ্ছ আপনার গোপন ব্যালটের মধ্য দিয়ে 3 জন আপনার অথবা 5 জন অথবা 10 জনের হয়, পরে তারা কমিটিটা তৈরি করে। এটা তো আপনার প্রচলিত নিয়ম। আবারও এমনও প্রচলিত নিয়ম আছে, আমরা পাকিস্তান আমলের কথা বলি, আমরা আপনার ছাত্র জীবনে ছাত্র রাজনীতি করেছি, পরবর্তীকালে বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, এবং আমাদের ওখানে 2 দিন 3 দিন 4 দিন ধরে তখন আমাদের কাউন্সিলগুলো হতো। সেখানেও আপনার যখন নেতা নির্বাচনের ক্ষেত্রে, কমিটি নির্বাচনের ক্ষেত্রে দুটো পদ্ধতি ছিল। একটাকে বলা হতো সাবজেক্ট কমিটি, যে সাবজেক্ট কমিটিতে আপনার প্রতিনিধিরা, বিভিন্ন এলাকার আপনার প্রতিনিধিরা, তারা একমত হতে পারলে নেতা নির্বাচিত হয়ে যেত, কমিটি তৈরি হয়ে যেত। আর যে একমত না হতে পারতেন, তখন আপনার গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের ব্যাপারটা বা কমিটি নির্বাচনের ব্যাপারটা আসতো। তো এটা তো প্রচলিত নিয়ম, এটা নট দ্যাট যে আপনার এটা আজকে, এটা বহু আগে থেকে এটা হয়ে আসছে। তারপরেও আমি আপনার কথাটিকে অবশ্যই জোর দিয়ে বলতে চাই যে দলের মধ্যে অবশ্যই আপনার গণতান্ত্রিক চর্চাটা আরও বেশি করে দরকার, যেটা আছে তার চেয়েও বেশি দরকার। এটা একটা কারণ কি জানেন, আমার কাছে জানে যে বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে, এটা অনেকে আবার ভুল বুঝতে পারেন, লিগেসি অফ পাকিস্তান এটার মধ্যে থেকে গেছে। পাকিস্তানে যেমন গণতন্ত্র ছিল না, সব কিছু চাপিয়ে দেওয়া হতো, মার্শাল ল আসতো, বিভিন্ন আসতো। বাংলাদেশেও কিন্তু ঘন ঘন এই আপনার মার্শাল ল, ঘন ঘন আপনার এই আপনার বাকশাল সরকার পরিবর্তন, আপনার অনির্বাচিত সরকার বলা যেতে পারে, অথরিটেরিয়ান গভর্নমেন্ট, ফ্যাসিবাদ, এগুলো আসার ফলে কিন্তু গণতান্ত্রিক যে চর্চা, একটা গণতন্ত্র হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে আপনাকে চর্চা করতে হবে। চর্চা ছাড়া আপনি এটাকে কখনোই একটা বাস্তবায়িত করতে গিয়ে যে একটা যেটাকে আমরা ইনস্টিটিউশনালাইজ করার কথা বলি আর কি, প্রাতিষ্ঠানিকরণ করা, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। সুতরাং আমরা চর্চাটা করি, ওই চর্চা করতে করতে দাঁড়িয়ে যায়। গণতন্ত্র তো চর্চা করার সুযোগই পায়নি। একটা ধরেন, আমি একটা উদাহরণ দিই, প্রায় আমার মনে হয়, একটা শিশু, সেই শিশুকে যদি অসুস্থ হলো, একটু অসুস্থ হওয়ার পরে আপনি যদি বিভিন্ন ডাক্তার নিয়ে এসে বারবার তাকে আপনি অ্যান্টিবায়োটিক্স দিতে থাকবেন, and that শিশু will not survive. এখানেও আজকে আমরা ওই অবস্থার মধ্যে কিছুটা পড়েছি। 1971 থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিবার আপনারা মানুষ চেয়েছে, আমরা চেয়েছি, পরিবর্তন হয়েছে, কিন্তু ওই একগুলো কতগুলো জায়গায় এসে আমরা আটকে গেছি, আটকে গিয়ে পরিবর্তন আনতে চেয়েছি, পরিবর্তন আনতে পারিনি। সো লেট ইট বি প্র্যাকটিসড। আমরা এই প্র্যাকটিসটা হোক, প্র্যাকটিসটা হলে তখন দেখা যাবে যে গণতন্ত্র একটা তার জায়গায় এসে পৌঁছেছে। জি, চাঁদাবাজি, বিরোধ, মতভিন্নতা, স্বার্থের দ্বন্দ্ব, নানান ধরনের খবর, যেরকম খবর এসেছে গত 8 মাসে সংঘর্ষে 51 নেতাকর্মী নিহত হয়েছেন, এ ঘটনায় আহত হয়েছেন 4 শতাধিক নেতাকর্মী সমর্থক। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে চলতি বছরের 9 এপ্রিল পর্যন্ত অন্তত 48টি সংঘর্ষে এই ধরনের হতাহতের ঘটনা ঘটে। আপনাকেও আমি কখনো বলতে শুনেছি বা বিএনপির নেতারা বলেন যে এটা আসলে সোশ্যাল মিডিয়া বা কোনো কোনো গণমাধ্যম বিএনপি বিরোধী একটি ষড়যন্ত্রে নেমেছে। আসলেই কি আপনারা কোনো ষড়যন্ত্রের গন্ধ এখনো পান? বিষয়টা হচ্ছে কি আপনার, যে আমি যেভাবে জিনিসটাকে দেখি আর কি, আপনার যে এই প্রচারণাগুলো যে হচ্ছে এর মধ্যে কতগুলো সত্যি, এটা। দ্বিতীয়ত হচ্ছে আপনার যেটাকে আমরা বলি আপনার সোশ্যাল মিডিয়া, সেখানে যে ইনফরমেশনগুলো আসে সেটা কতগুলো সঠিক ইনফরমেশন আর কতগুলো ডিসইনফরমেশন। তো গোটা পৃথিবী জুড়ে আপনার একটা জিনিস স্বীকৃত হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় ডিসইনফরমেশনটা, মিডিয়াতে আপনার ডিসইনফরমেশন এখন একদম একেবারে আপনার মড়ক লেগে গেছে, এপিডেমিকের মতো অবস্থা তৈরি হয়েছে। এমনকি গভর্নমেন্টের পক্ষ থেকেও বলা হয়েছে যে আপনার ডিসইনফরমেশনের ব্যাপারটা
অত্যন্ত একটা চ্যালেঞ্জের মতো অবস্থায় এসে দাঁড়িয়েছে। এটা আছে। তারপরে আমি বলি যে একেবারে যে ঘটনাগুলো নেই তা নাই, এগুলো আছে। এটা থাকাটা একদম অস্বাভাবিক নয়। এই জন্যে যে সেট আপ আপনার গত 15 বছরে আপনার মাইন্ডসেট এবং সমাজ ব্যবস্থা, সমাজ রাজনীতি সম্পর্কে যে ধারণা যেগুলো ফ্যাসিস্ট হাসিনা সরকার তৈরি করে দিয়ে গেছেন, সেখান থেকে রাতারাতি মানুষকে বেরিয়ে আসা তো কোয়াইট নট পসিবল। রাতারাতি পারবে না, এটা একটা চর্চার মধ্যে দিয়ে আসতে হবে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমরা যখনই এই খবরগুলো কোথাও পেয়েছি, নিশ্চিত হয়েছি, সাথে সাথে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব তাদেরকে বহিষ্কার করেছেন, তাদের বিরুদ্ধে আপনার সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে আপনার পত্রিকায় নিউজ বেরিয়েছে, আপনার সত্য মিথ্যা যাচাই না করেও আপনার তাদেরকে বহিষ্কার করা হয়েছে, পরে তদন্ত করা হচ্ছে। এই যে আমরা আমাদের আপনি নিয়তটা দেখবেন, আমাদের উদ্দেশ্যটা দেখবেন, যে আমরা দলটাকে কিভাবে নিয়ে যেতে চেয়েছি। এই প্রচন্ড রকমের একটা আভিবল সেই 2008 সাল, 9 সাল, 12 সাল থেকে আমাদের অসংখ্য নেতাকর্মী, 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের প্রায় 1700 মানুষ গুম হয়ে গেছে আপনার এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সে। এবং আমাদের টপ মোস্ট লিডার দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আপনার একদম ইউনিয়ন পর্যায়ের নেত্রী পর্যন্ত তারা কারাগার বরণ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর প্রথমে কারাগারে বন্দী, তারপরে হাসপাতালে বন্দী, তারপর গৃহবন্দী করে রাখা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাসিত অবস্থায় আছেন। আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা, 100-র নিচে কারো বিরুদ্ধে মামলা নেই। এই যে একটা চরম ভয়াবহ একটা পরিস্থিতি, সেটাকে মোকাবেলা করে দলকে আবার আপনার একটা গণতান্ত্রিক অবস্থায় নিয়ে আসা, সঠিক অবস্থায় নিয়ে আসার যে কাজটা, এটা নিঃসন্দেহে একদিনে এক রাতে সম্ভব নয়। সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী যে এর মধ্যে আমরা যেটুকু কাজ করতে পেরেছি সেটা অত্যন্ত ভালো কাজ হয়েছে। আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তার নেতৃত্বটা করা হয়েছে। এবং আমরা এটাও আশাবাদী যে আমরা আমাদের দলের সম্মেলন যেভাবে হচ্ছে সেভাবে আমরা দলকে একটা গণতান্ত্রিক একটা শক্তি হিসেবে আমরা দাঁড় করাতে সক্ষম হচ্ছি। আপনি জানেন কিনা আমি জানি না, বিএনপি বোধহয় একমাত্র রাজনৈতিক দল যার মাসে 4 দিন স্ট্যান্ডিং কমিটির মিটিং হয়। এটা অন্য কোনো দলে আছে কিনা আমি জানি না। অর্থাৎ মেইন লিডারশিপের সঙ্গে লিডারশিপের যে যৌথ যে আপনার নেতৃত্ব, সেই নেতৃত্বকে প্রতিষ্ঠা করবার জন্য বিএনপিতে এই কাজ শুরু হয়েছে। আজকে নয়, যেদিন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে গেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দায়িত্ব নিয়েছেন, সেই দিন থেকে এই ব্যবস্থা নিয়ে আমরা জনগণের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি, পার্টির সঙ্গে যোগাযোগ রাখছি। এবং একই সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় প্রতিদিন 5টা, 6টা, 7টা, 8টা করে গণসংযোগ করছেন এখন রিমোট এরিয়াগুলোতে পর্যন্ত। আমাদের নেতারা আমরা যাচ্ছি আপনার বিভিন্ন এলাকাগুলোতে। সুতরাং বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, অ্যাজ এ ডেমোক্রেটিক পার্টি, বিএনপি তার ভূমিকা পালন করছে। আপনি একটা জিনিস সবসময় মনে রাখা দরকার আমাদের সকলের, যে বিএনপি একটা রাজনৈতিক দল, যে দলটি কিন্তু আপনার মাল্টি পার্টি সিস্টেম এখানে নিয়ে এসেছে, বহুদলীয় গণতন্ত্রকে প্রবর্তন করেছে। বিএনপি সেই রাজনৈতিক দল যে দল আপনার এখানে মিডিয়াকে স্বাধীনতা দিয়েছে, অর্থাৎ আপনার মিডিয়ার স্বাধীনতাকে নিশ্চিত করেছে। বিএনপি সেই দল যে দল আপনার পার্লামেন্টারি পলিটিক্সে ফিরে গেছে। বিএনপি সেই দল যে দল আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে কনস্টিটিউশনে আপনার নিয়ে এসে চালু করেছিল। আমরা দেখেছি সেটা কাজ করেছে, চূড়ান্তভাবে কাজ করেছে। বিএনপি 15 বছর গণতন্ত্রকে আপনার প্রতিষ্ঠা করবার জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে। আপনি একটা গণতান্ত্রিক দল পৃথিবীর মধ্যে বোধহয় খুব কম আছে যাদের এত বড় ত্যাগ এবং এত বড় স্যাক্রিফাইস আছে। জি, আপনি যে সকল অর্জনের কথা বলেন, এই সকল অর্জন বা এই সকল ক্রেডিট গত 15-16 বছরের যে অত্যাচার, নিপীড়নের কথা আপনি বললেন, এই সকল কিছুই কি এখন যে চাঁদাবাজির কথা আমরা শুনি সেটার কারণে কি ম্লান হয়ে যাচ্ছে, ম্রিয়মান হয়ে যাচ্ছে? এটা কি কেবলই গণমাধ্যমের দোষ? আপনি স্বীকার করেছেন কিছু যে হচ্ছে, আমি আপনাকে বলি, এই চাঁদাবাজির কথা যেটা আপনি শুনছেন, আমরা শুনছি, আমরা ব্যবস্থা নিচ্ছি। একেবারে নেই সেটা বলছি না, নিশ্চয়ই কিছু কিছু আছে, সেটা ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কিন্তু ওটাকে দিয়েই বিএনপির অর্জনগুলোকে তো আপনার ম্লান করে দেওয়া যাবে না। আপনার ধরেন কোথাও একটা চাঁদাবাজি হয়েছে, উই আর টেকিং অ্যাকশন এগেইনস্ট দ্যাট, নিতে যাচ্ছি, কিন্তু তার যে বিএনপি যে প্রাণটা দিয়েছে, আপনারা তো এই প্রাণ দেওয়ার কথাগুলো একবারও বলেন না। আপনারা কি একবারও জিজ্ঞেস করেছেন যে 15 বছরে বিএনপির কতজন লোক রাস্তায় আন্দোলন করতে গিয়ে প্রাণ দিয়েছে? আপনারা কি একবারও মকবুলের কথা জিজ্ঞেস করবেন, শাওনের কথা জিজ্ঞেস করবেন, মুন্সিগঞ্জে বা নারায়ণগঞ্জে বা ঢাকায় এই পার্টি অফিসের সামনে গুলি করে যে পুলিশ হত্যা করলো তাদের কথা জিজ্ঞেস করবেন? এটা কিন্তু হয় না। আর আমাদের আপত্তিটা ওই জায়গায়, আপনার মিডিয়া যখন আপনার সঙ্গে যখন কথাগুলো আসে যে আপনার ইনফরমেশন ডিসইনফরমেশন কথাগুলো, ওই কথাগুলো আমরা যেটা আশা করি, প্রত্যাশা করি, বিশেষ করে শুধুমাত্র বিএনপিকে টার্গেট করে ডিসইনফরমেশনগুলোকে ছড়াতে চায়। দিস ইজ ভেরি আনফর্চুনেট। যে ঘটনা ঘটেনি সেটাও বলে, যে ঘটনা ঘটে সেটাও বলে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে কথা বলা হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে কথা বলা হয়, আমাদের নেতাদের সম্পর্কে কথা বলা হয়। সত্য কথা বলাতে তো আমাদের আপত্তি নেই, কিন্তু একই সঙ্গে যে ভালো কাজগুলো বিএনপি করেছে, যে ভালো কাজগুলো বিএনপি আজকে এই জায়গায় নিয়ে এসেছে, আজকের গণতান্ত্রিক আন্দোলনের যে জায়গায় এসে আমরা পৌঁছেছি, এখানে কি বিএনপির কোনো কন্ট্রিবিউশন নেই? এই কথাগুলো তো আপনারা একবারও উচ্চারণ করেন না, তাদের প্রশংসা করেন না। দিস ইজ ভেরি আনফর্চুনেট। একবার তো দেখে একজন বিএনপির একজন নেতা যে আপনার নিগৃহীত হয়েছে রাস্তায়, তাকে দেখে তার একটা ইন্টারভিউ করেন না। একটা মা যিনি তার সন্তানকে হারিয়েছেন, তার সঙ্গে কথা বলেন না। এই জিনিসগুলো আমি এই কারণে বলছি, যেখানে কিন্তু যেমন আপনার অন্যান্যদের আবেগ আছে, আমাদেরও তো আবেগ আছে, আমাদের মানুষগুলোরও তো আবেগ আছে। উই হ্যাভ পেইড ফর ইট, উই হ্যাভ গিভেন আওয়ার লাইফস। আমরা ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে গেছে আমাদের লোকজনদের। আপনার চাকরিতে আপনি বিশ্বাস করবেন, ঠাকুরগাঁয়ে বাড়ি এই কারণে তার চাকরি হয়নি। বিসিএস পরীক্ষা সবগুলো পাশ করেছে, মির্জা আলমগীরের আত্মীয় স্বজন নাই বাদ, বগুড়ায় বাড়িতে বাদ, নোয়াখালীতে বাড়ি বাদ। কেন? সেগুলো বিএনপি এরিয়া। তো এই কথাগুলো কিন্তু আপনারা আনছেন না। আমরা কিন্তু এইভাবে সাফার করেছি। আপনি বলুন, আপনার স্ত্রীর অপারেশনের আগে, ঘটনার পর থেকে, জি আপনার স্ত্রীর অপারেশনের আগে যখন আপনাকে গভীর রাতে অ্যারেস্ট করা হলো, সেই খবরও গণমাধ্যম, মূলধারার গণমাধ্যমগুলো প্রচার করেছে এবং যতদূর সম্ভব প্রচার করার চেষ্টা করেছে। একটা বিষয় এই যে আমারগুলো যেমন করেছেন, আমি চাই যে আমাদের একেবারে তৃণমূল পর্যায়ের যে মানুষগুলো আপনার দিনের পর দিন শীতের রাত্রে ঘরে থাকতে পারেনি, আপনার ধানের খেতে গাছের উপর গিয়ে পড়ে থেকেছে পুলিশের তাড়ায়, সেই কথাগুলো আসুক, সেটাও আমরা চাই। জি, আপনি যে মিস ইনফরমেশন ডিসইনফরমেশনের কথা বললেন, এর পেছনে কি আপনি বিরাজনীতিকরণের কোনো ষড়যন্ত্র দেখেন? একটা কথা খুব শুনতে পাই যে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র করছে কোন একটা বিশেষ গ্রুপ, কেউ সেই গ্রুপটির নাম প্রকাশও করেছে। আমি আপনাকে একটা কথা বলি, ওই যে আপনার সিঁদুরে মেঘ দেখলে ভয় পাওয়া যায়, ভয় পায়, তাই না? আগুনের কথা মনে হয় যে আপনার যখন এই সন্ধ্যা হয়, আপনার গোটা আকাশ যখন আরো আগুনের মতো হয়ে যায়, তখন কিন্তু অনেকে ভয় পায়। কারণটা হচ্ছে যে ওই আগুন অনেকে দেখেছেন অতীতে। আমাদের এখানে বাংলাদেশেও মানুষ কিন্তু আপনার এই বীজ রাজনীতিকরণের প্রক্রিয়া দেখেছে দীর্ঘকাল, এবং 1/11 থেকে নয়, শুধু তারও আগে থেকে আপনার বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। তো সেই প্রক্রিয়াটার সঙ্গে যেহেতু এই দেশের মানুষ জড়িত, রাজনীতিবিদদের অভিজ্ঞতার মধ্যে এটা আছে, তো এটা আশঙ্কা আসাটা খুব অমূলক নয়। তো এই বিষয়গুলোকে আমাদের চোখ কান খোলা রাখতে হবে। আমি রাজনীতিবিদদের প্রতি এর আগেও আহ্বান জানিয়েছি, আবার আহ্বান জানাতে চাই যে আমরা এমন কিছু করব না যদি আমরা আবার গণতন্ত্র ব্যাহত হয়, এমন কোনো ক্ষতি যেন আমরা না করি। আমরা এমন কিছু করব না যাতে করে আবারও ফ্যাসিস্টরা ফিরে আসার কোনো সুযোগ পায়। আমরা এমন কিছু করব না যাতে করে আপনার আমাদের যে স্বপ্ন, আমাদেরকে তরুণ সন্তানরা তারা তাদের রক্ত দিয়ে দিয়েছে, সেটা আপনার কোনো রকমে বিপন্ন হয়, সে কাজগুলো আমরা যেন না করি। লেট আস ইউনাইট টুগেদার। আসুন আমরা একসাথে সবাই মিলে, এই আহ্বান আমার সকলের কাছে, যে আমরা সবাই যে জায়গাগুলো সমস্যা আছে আলোচনা করে শেষ করি, এবং এটা নিয়ে এমন জায়গায় না পৌঁছাই যে যেখান থেকে পয়েন্ট অফ নো রিটার্ন হয়। আমরা সেই জায়গাগুলোতে পৌঁছতে চাই না। আমরা একটা আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশ যেটা নিতে পারবে, যতটুকু নেওয়া সম্ভব, আমি এর আগে বললাম আপনাকে
যে আপনি একটা শিশুকে যদি একসাথে অনেকগুলো অ্যান্টিবায়োটিক দিতে থাকেন তাহলে তার কি অবস্থা দাঁড়াবে। তো ঠিক একইভাবে আজকে যে বাংলাদেশে আপনার ফ্যাসিবাদের হাত থেকে বেরিয়ে এসছে, তাকে আপনি ধীরে ধীরে গণতন্ত্র দিকে নিয়ে যান, ধীরে ধীরে সেই জায়গাগুলোতে যান। এটাই হবে বোধহয় সঠিক চিন্তা। জি, লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, এবং তারপর থেকে নানান আলোচনাটা আরও বাড়ে যখন তিনি দেশে ফিরে প্রথমে রোজার আগেই নির্বাচন চান, সেরকম একটি কথা বললেন, যদিও পরের দিন তিনি 3টি শর্ত সাপেক্ষে নির্বাচনের সময়সীমা বেঁধে দেওয়ার কথা বলেন। এই সফর যদিও তিনি পরিষ্কার করেছেন কেবলমাত্রই সৌজন্য সাক্ষাৎ ছিল, আবার এটাও বলেছেন 2জন বা 3জন রাজনীতিবিদ যখন একসঙ্গে হন সেখানে রাজনীতির আলাপ হবে না, সেটা আসলে অসম্ভব। তার এই সাক্ষাতের পর জামায়াতের সাথে আপনাদের যে দূরত্বের একটা আভাস পাওয়া যাচ্ছিল সেটা কি কমলো কিনা? আমরা জামাতের সঙ্গে দূরত্বের কথা কখনো বলিনি, কমেছে সেটা বলছি না, কারণ আমরা এই বিষয়ে আমাদের খুব একটা বেশি ধারণা নেই। জামাতের সম্মানিত আমির সাহেব তিনি লন্ডনে গিয়েছিলেন, সৌজন্য সাক্ষাৎ করেছেন আমাদের নেত্রী দেশাত্রী এবং খালেদা জিয়ার সঙ্গে। এটুকু আমরাও, আপনারা যেমন শুনেছেন আমরাও শুনেছি। আমরা আমাদের নেতাকে জিজ্ঞেস করেছি, তিনি বলেছেন যে হ্যাঁ একটা সাক্ষাৎ হয়েছে, ইট ওয়াজ টোটালি এ কার্টসি কল, দ্যাটস অল। জি, আমার মনে হয় যে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে না ফেরা পর্যন্ত এই প্রশ্ন আপনাদের বারবারই শুনতে হবে। আমিও সেই প্রশ্নটাই করতে যাচ্ছি। গত ডিসেম্বরে লন্ডন সফর শেষে দেশে ফিরে আপনি বলেছিলেন যে সব মামলা শেষ হলে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব মামলা থেকে তিনি আসলে খালাস পেয়েছেন, তাহলে এখন তিনি কবে দেশে ফিরবেন? তার ফেরার সাথে কি নির্বাচনের রোড ম্যাপের কোনো সম্পর্ক আছে কিনা? এখনো সব মামলা শেষ হয়নি, আপনার এখনো তার সব মামলা শেষ হয়নি, তার স্ত্রীর মামলাও শেষ হয়নি। হ্যাঁ, তারপরেও আমরা চেষ্টা করছি যত দ্রুত এগুলো শেষ করে আমাদের নেতাকে দেশে ফিরিয়ে আনা যায়, সেটা আমরা চেষ্টা করছি। জি, আপনাদের 31 দফার দিকে যদি চোখ বুলাই, 22 নম্বর পয়েন্টে এসে আমার চোখ আটকে গেছে, এবং সেখানে যেমন লেখা যে যুব সমাজের ভিশন, চিন্তা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হবে 1 বছর ব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত, যেটাই আগে হবে শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে। কোন খাত থেকে আসলে 1 বছর, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা কিন্তু কম নয়, 1 বছর বেকার ভাতা দেওয়া যাবে, সেটা যদি পরিষ্কার করতেন। আর চাকরিতে বয়সসীমা আন্তর্জাতিক, আমরা অনেক দেশে দেখি যে বয়সটা আসলে উন্মুক্ত রাখা হয়, মানে সে জীবনের যে কোনো পর্যায়ে এসে কোথাও 45 পর্যন্ত এসে সরকারি বা সরকারের হয়ে কাজ করতে পারে ইন্টারভিউ দিয়ে। সেই রকম কোনো চিন্তা ভাবনা কি আপনারা করছেন কিনা? আমরা 31 দফার প্রত্যেকটি দফার উপরে আপনার খুব বিস্তারিত আলোচনা করছি দেশের সর্বত্র, আমাদের সেমিনারের মাধ্যমে, সিম্পোজিয়ামের মাধ্যমে, ঢাকাতেও আমরা করেছি, এবং এখানে যদি সম্ভব হয় আমরা মিডিয়াকে নিয়ে আরেকবার বসবো, আমরা আপনার উইল ক্লিয়ারিফাই অল দ্য থিংস। জি, 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উচ্চারিত হচ্ছে এখনো কোনো কোনো সংগঠন এই দাবিতে কর্মসূচিও পালন করছে, এখনো করছে। সম্প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল করতে দেখা গেছে ঢাকা সহ বিভিন্ন জায়গায়, এবং এই মিছিলের পর আবারও সেই দাবি জোরালো হয়েছে। আপনারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কোনো দল নিষিদ্ধের পক্ষে আপনারা নন, মানে অবস্থান কি এখনো এইরকমই আছে যে কোনো দল নিষিদ্ধের পক্ষে আপনারা নন? আমরা যে জিনিসটা বলেছি এখানে আপনার কিছুটা আপনার ভুল বোঝাবুঝি হচ্ছে সম্ভবত। আমরা খুব পরিষ্কার করে যেটা বলেছি যে এক্সিকিউটিভ অর্ডারে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই। যেমন জামাত ইসলামকে আপনার নিষিদ্ধ করা হলো, আমরা কিন্তু তখন সেটার প্রতিবাদ করে বিবৃতি দিয়েছি। ঠিক একইভাবে আজকে যদি ধরেন সে ফর এক্সাম্পল আপনার এলডিপিকে কোনো কারণে নিষিদ্ধ, আমরা সেটারও প্রতিবাদ করব। তো আমরা যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে লেট দ্য পিপল ডিসাইড। এটা ডিসিশন আমার, আজকে সমস্ত দলগুলো যদি একমত হয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে 100 বার, আমরা তার সঙ্গে, সবচেয়ে বড় ভুক্তভোগী তো আমরা। আওয়ামী লীগের হাতে নিগৃহীত, নির্যাতিত, নিপীড়িত, নিহত সব কিছু তো আমরা হয়েছি। সেখানে আমাদের এই চিন্তা ভাবনার ব্যাপারে কোনো প্রশ্ন থাকা উচিত হবে কি না সেটা আপনারাই চিন্তা করে দেখবেন। তবে এটা ঠিক
যে আমরা বিশ্বাস করি গণতন্ত্রে, আমরা বিশ্বাস করি যে জনগণই হচ্ছে আপনার সর্বশেষ জায়গা, যে সিদ্ধান্তগুলো জনগণ দেয়। কিন্তু এমন কথাও শোনা যায় কোনো একটি বিশেষ দেশের প্রেসক্রিপশনে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না, এটা যেমন শোনা যায়। আরেকটা কথা শোনা যায়, মুক্তিযুদ্ধের নেতৃত্বে যে দলটি দিয়েছে সেই আওয়ামী লীগের নেতৃত্ব যেহেতু আজকে দেশ ছাড়া, কখনো কখনো শুনতে পাই যে সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন এমন কারো নেতৃত্বে নতুন করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পরিকল্পনা হচ্ছে। যদি সেই পরিকল্পনা হয়ে থাকে, সেটা রাজনীতিতে এটা আমার বিষয় নয়। আওয়ামী লীগ কার নেতৃত্বে আসবে কি আসবে না, এবং আপনার তারা নিজেরা ফিরে আসবে কি আসবে না, এটা আমার বিষয় নয়, এটা টোটালি আমার বিষয়। তবে এই যে আপনি একটা কথা বলেছেন যে কোনো দেশের ইঙ্গিতে বা তার প্রয়োজনে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনাদের এটা মনে রাখতে হবে যে গত 15টা বছর 3টি নির্বাচন আমরা করতে পারিনি, এবং সেই নির্বাচনটা করতে পারিনি ওই দেশের সরাসরি সম্পৃক্ততার কারণে। এবং এই দেশের মানুষ আজকে যে গণতন্ত্র থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছে, সেটা প্রধান নায়ক হচ্ছে কিন্তু আপনার ওই দেশটি। সুতরাং আপনার এই জায়গায় আমাদের কোনো দ্বিধা নেই যে ওই দেশটি, যে দেশটি গণতন্ত্রকে ক্ষতি করেছে, তাদের কোনো প্রেসক্রিপশন আমাদের মধ্যে কাজ করবে, এটাই যারা বলছেন তাদের অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, এটা আমার জানা নেই। জি, বিএনপি নির্বাচনে যদি জয়ী হয়, হারতেও পারে, যদি জয়ী হয় তাহলে প্রধানমন্ত্রী কে হবে? আমি 3-4 মাস আগে একটি আপনার ইন্টারভিউতে শুনেছিলাম, তখন আপনি উত্তর দিয়েছিলেন এখনো আপনারা সেটা নিয়ে ভাবেননি। তারপরে 3-4 মাস পার হয়েছে এবং ডিসেম্বরে যদি নির্বাচন হয়, এখন তো আসলে সেটা ভাবনার সময় হয়ে গেছে। এই কথা ভুল, এখন আমরা সে কথা ভাবিনি, কথা আমি কখনো বলিনি। এটা আপনার কথাটা সঠিক না, আমি আপনার সঙ্গে দ্বিমত পোষণ করলাম। আমরা সবসময় বলেছি যে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এখনো আমাদের দলের চেয়ারপারসন। প্রধানমন্ত্রীর বিষয়টা যদি আসে, তিনি বেঁচে থাকতে এবং তিনি পালন থাকতে নিঃসন্দেহে তিনি হবেন প্রধানমন্ত্রী। তার অবর্তমানে আবার পরিষ্কার করে বলতে পারি যে তার অবর্তমানে আপনার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী। জি, আমাদের দেশের বড় রাজনৈতিক দলগুলোতে আসলে উত্তরাধিকার সূত্রে পাওয়া ক্ষমতা নিয়ে বেশ আলোচনা সমালোচনা আছে। বিএনপি চেয়ারম্যান বন্দী ছিলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি চেয়ারপারসন বন্দী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ছিলেন না। গেল এক যুগেরও বেশি সময় ধরে বিএনপির নেতাকর্মীরা জেল জুলুমের শিকার হয়েছেন। বিএনপির সেই দুঃসময়ে আপনি দেশ থেকে, সামনে থেকে বিএনপিকে এই 2025 পর্যন্ত নিয়ে এসেছেন। আপনি কি নিজের যোগ্যতায় কখনো এরকম আশা করেন যে আপনি বিএনপির সর্বোচ্চ পদটিতে কখনো যাবেন, নাকি জিয়া পরিবারের বাইরে আসলে কেউ ওই পদের স্বপ্নও দেখতে পারে না? এক মুহূর্তের জন্য আমি চিন্তা করি না। আমি এই চিন্তাটা করেছি, আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে আমি মনে করি গণতন্ত্রের মাতা, এবং সত্যি কথা বলতে কি গণতন্ত্রের জন্য এত ত্যাগ কেউ স্বীকার করেছেন এটা আমার জানা নেই। সেই নেত্রী আমার নেত্রী, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি আমার নেতা। কারণ অত্যাচার, নির্যাতন, নিপীড়িত, শারীরিক নির্যাতন সব কিছু সহ্য করেও, অত্যন্ত কষ্ট করে তারা কিন্তু এই দলকে নেতৃত্ব দিচ্ছেন। এখন তারেক রহমান সাহেব বিদেশ থেকে, আর আমার নেতৃত্ব দেশে থেকেই জেলে থেকেছেন, এবং যেটা তার প্রাপ্য ছিল না। সুতরাং এই ধরনের চিন্তাভাবনাকে নিয়ে আসা, এটা আমি মনে করি যে বিএনপির মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা। আমি মনে করি আপনাদের এই চিন্তাগুলো থেকে আপনারা সবাই বিরত থাকবেন। আমি খুব সুস্পষ্টভাবে বলছি যে আমি বিএনপির একজন সাধারণ কর্মী। ব্যক্তিগত চিন্তায় আমি রাজনীতি করি না, আমি চিন্তা করি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আমার ব্যাকগ্রাউন্ড পলিটিক্সের সেটাই, এবং আমি সেভাবেই রাজনীতি করে এসেছি। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা হচ্ছেন আমার তারেক রহমান সাহেব। এই ব্যাপারে একেবারে 100% আপনারা নিশ্চিত থাকতে পারেন, এবং অনুরোধ থাকবে একটা, যে দয়া করে এই ধরনের প্রশ্ন করে জনগণের মধ্যে কোনো বিভ্রান্তি যেন সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। জি, নিশ্চয়ই বিভ্রান্তি ছড়াবে না, কারণ আপনি স্পষ্টভাবে, একদম স্পষ্ট ভাষায় উত্তর দিয়েছেন, উত্তরটি যেটি হবার কথা।